খিদে নেই বললে তো হবে না ননদিনী। এত বড় রাত, মাঝরাতে খিদে পাবে। হুম। দিবার মুখের দিকে তাকিয়ে মেহেরিকা বলে, মুখটা এমন শুকনো লাগছে কেন? কিছু কি হয়েছে? না ভাবি, বসো না তুমি। বসবো, তোমাকে খাইয়েই যাব আমি, না হলে আরেকজন মুখ ফোলাবেন। কে? তোমার ছোট ভাইয়া। ড্রয়িং রুমে আদিকে দেখে সানিয়া আসে তার পাশে, কিন্তু আদির ধ্যান সম্পূর্ণ টিভির দিকে। সানিয়া খেয়াল করে আদির হাতের উপর একটা মশা বসেছে। দ্রুত এগিয়ে গিয়ে সানিয়া তার হাতের উপর চড় মারতেই আদি চমকে যায়। কি করছো কি সানিয়া? মশা মেরেছে আদি, মশা। মশা? হুম, হাতে দেখো রক্ত এখনো লেগে রয়েছে। আদি তার হাতে দেখে আসলেই রক্ত রয়েছে। সানিয়ার দিকে তাকিয়ে মুচকি হেসে বলে, ধন্যবাদ মশা থেকে রক্ষা করার জন্য। আদির মুখে হাসি দেখে সানিয়া বলে ওঠে, এভাবে হেসো না আদি। সরি। আদির দিকে এগিয়ে গিয়ে তার পাশে বসে আদির এক হাত নিজের হাতের মুঠোয় ঢুকিয়ে সানিয়া বলল, আমি হাত সরাবো না প্লিজ বলে, আমি কিছু কথা বলেই চলে যাব। সানিয়ার এমন কাণ্ডে আদি বিব্রত বোধ করলেও কোনো উপায় না পেয়ে বলে, বলো। জানো আদি, আমি কখনো মশা মারিনি। কেন জানো? হাত ময়লা হবে ভেবে। কিন্তু আজ এই মশা তোমার রক্ত চুষে নিচ্ছে দেখে আমি মাথা ঠিক রাখতে পারিনি। কিছু না ভেবে মশাটাকে খতম করেছি আমি। আমার আদিকে একটা মশা কামড়াক, এটা আমি চাই না। এটাকে বলেই ভালোবাসা। জানো কি বলে এটাকে? ভালোবাসা, ভালোবাসা। কি পাগল টাইপের কথা বলছে সানিয়া? মশা মেরে সে ভালোবাসা প্রমাণ করতে চাইছে? মাথা কি খারাপ হয়ে গেল এই মেয়ের? আপন মনে কথাগুলো বলে মুখ টিপে হেসে চলেছে আদি। সানিয়া সেদিকে লক্ষ্য না দিয়ে বলতে থাকে, তোমার পাশে এই মশাটাকে আমি সহ্য করতে পারছি না। এই আস্ত একটা মেয়েটাকে, মানে মেহেরিকা সহ্য করব কিভাবে? কষ্ট হয় ভেবে দেখেছো? কিন্তু মেহের মশার মতো কামড়ায় না আমায়, আদর করে। কামড়ালে ওই একটু একটু আধটু আমিই কামড়াই আর কি, যেটাকে লাভ বাইট বলে। আদি। সানিয়ার মুখের দিকে তাকিয়ে আদি বলল, তুমি আমাকে নিয়ে চিন্তা করছো বলেই বললাম, মেহের মোটেও মশার মতো নয়। মেহেরিকা মশার চেয়েও জঘন্য, কারণ সে তোমাকে আমার কাছ থেকে দূরে সরিয়েছে। আমার খুব কষ্ট লাগে আদি, খুব কষ্ট লাগে। কথাটি বলে সানিয়া আচমকা আদিকে জড়িয়ে ধরে। হঠাৎ সানিয়ার এমন কাণ্ডে হতভম্ব হয়ে যায় আদি। এদিকে দিবাকে খাইয়ে তার রুম থেকে মেহেরিকা এগিয়ে আসতে থাকে ড্রয়িং রুমে আদির কাছে। সানিয়া আষ্টে পৃষ্ঠে আদিকে জড়িয়ে আছে দেখে থমকে যায় মেহেরিকা। একটা বিবাহিত পুরুষকে এভাবে জড়িয়ে ধরে রাখতে লজ্জা করছে না এই মেয়ের? আদি ঠিকই বলেছে, সানিয়া নামক মেয়েটা ভালো না, একদমই ভালো না। নিজের মনে কথাগুলো বলে মেহেরিকা তাদের পাশে এগিয়ে গিয়ে কঠিন গলায় বলল, এসব কি হচ্ছে? মেহেরিকার গলার আওয়াজ শুনতেই আদিকে ছেড়ে দিয়ে সানিয়া দ্রুত হেঁটে চলে যায় নিজের রুমের দিকে। মেহেরিকার রাগান্বিত চোখ দেখে ধীর গলায় আদি বলে, আমি কিছু করিনি, ও আমাকে জড়িয়ে ধরেছে। তুমি কি বাচ্চা? কারো আদর লাগবে আর সে এসে জড়িয়ে ধরবে? মেহের আসলে। আদির কথা না শুনে মেহেরিকা হন হন করে এগোতে থাকে নিজের রুমের দিকে। চোখ দুটো মাত্রই লেগে এসেছিল মুনিয়ার। হঠাৎ মোবাইলের রিংটোনের শব্দে চমকে যায় সে। তার নিজের কোনো ফোন নেই, দরকারে বোনের ফোন ব্যবহার করত। এত রাতে মেহেরিকার ফোনে কার কল আসতে পারে? আর না ভেবে মুনিয়া ফোন হাতে নিতেই দেখতে পায় রাজীবের কল। লম্বা একটা দম ফেলে সে রিসিভ করে বলল, হ্যালো রাজীব। ভাইয়া থেকে রাজীবে নেমে গেলাম। এটাই স্বাভাবিক নয় কি? ওহ, কেমন আছো? যেমন থাকার কথা তেমনি আছি। আপনি তো বেশ ভালোই আছেন। কেন মনে হচ্ছে? শুনলাম সামনে বিয়ে আপনার। ভালো না থাকলে কি আর বিয়ে করতেন? তুমি কি এসব বলার জন্য আমার বাসায় আমাকে খুঁজতে এসেছিলে? না, আপনি বিয়ে করেন বা দূরে গিয়ে মরেন তাতে আমার কিছু যায় আসে না, কিন্তু আপনার জন্য আমার বোনটা বাড়ি ছাড়া হয়েছে, সেটা কিভাবে ভুলি বলেন? বাড়ি এটা ছেড়েছে, কি হয়েছে? নিশ্চয়ই তাকে নিরাপদ কোথাও রেখেছ তোমরা, বা অন্য বাসায় গিয়েছে। আপনি কি কিছুই জানেন না বলতে চাইছেন? মানে? মানে আপুর কোনো খবর আমরা বিয়ের রাত থেকেই পাই না।
কথাটি শুনে রাজীবের বুকের মাঝে অজানা এক ভয় কাজ করছে। সে ভেবেছিল মুনিয়া বা তার বাবা মেহেরিকার কোনো ব্যবস্থা করেছে, কিন্তু তারাই মেহেরিকার কোনো খবর জানে না। তাহলে কোথায় গেল তার মেহের? রাজীবের কাছ থেকে কোনো সাড়া না পেয়ে মুনিয়া বলল, ভনিতা করে লাভ নেই। আমি আপনাকে কি করতে পারবো? কিছুই না। কিন্তু আমার খুব জানতে ইচ্ছে করছে, আপনি যে মেয়েটিকে ভালোবাসেন দাবি করছিলেন, সেই মেয়েটির এমন পরিণতি কি করে আপনি হতে দিলেন? এত ঠুনকো আপনার ভালোবাসা। আমার আপু ভুল করেছে, আসলেই সে ভুল করেছে। মানুষ চিনতে ভুল করেছে, ভুল মানুষকে ভালোবেসেছে, ভুল মানুষকে বিশ্বাস করেছে, যেটার মাসুল হয়তো তাকে জীবন দিয়ে দিতে হলো। এতগুলো কথা শুনলেও শেষের কথাটি রাজীবের হজম করতে কষ্ট হয়। কোনো জবাব দিতে কষ্ট হচ্ছে তার। গলাটা ধরে আসছে। কাঁপা কাঁপা কণ্ঠ নিয়ে বলে, আমার মেহেরের কিছু হয়নি। তাচ্ছিল্যের হাসি দিয়ে মুনিয়া বলে, কিভাবে বুঝলেন কিছু হয়নি? যদি কিছু নাই হতো তবে কোথায় সে? আর কোনো কথা না শুনে রাজীব লাইন কেটে দেয়। মনে করতে থাকে মেহেরিকার সাথে শেষে দেখার কথা। সেদিন মেহেরিকা বলেছিল, যত যাই হয়ে যাক ওর পরিবার ওর পাশে ঢাল হয়ে থাকবে। রাজীবের কাছ থেকে দূরে সরে গেলেও তাদের সাথে সর্বদা সে থাকবে। তাহলে আজ তার পরিবারের সদস্যরাই কেন বলছে তারা জানে না মেহের কোথায়? মুনিয়ার বিশ্বাস তার বোন সুস্থ রয়েছে, কিন্তু সে চায় রাজীব অপমান বোধে ভুগুক, কষ্ট পাক। যে কারণে বোনকে নিয়ে এমন একটা কথা বলে ফেলেছে সে। আচ্ছা, রাজীব কি সত্যি ভাবছে তার বোনকে নিয়ে, নাকি সবটাই তার অভিনয়? মেহেরিকার পিছু পিছু রুমে গিয়ে আদি তার এক হাত টেনে নিজের বাহুডোরে এনে বলল, আমার বউয়ের বুঝি রাগ হয়েছে? মেহেরিকা এক ঝটকায় নিজেকে সরিয়ে দরজা লাগিয়ে আদির পাশে এসে বলল, আমার কেন রাগ হবে? আর কি যেন বললেন, আমি আপনার বউ? আমি আপনার বউ নয় মিস্টার আদিয়া চৌধুরী। আমার কাজ হলো সানিয়ার হাত থেকে আপনাকে বাঁচানো, আর আমি সেটাই করছি। কিন্তু তুমি তো সানিয়াকে সুযোগ দিতে বলেছিলে। হুম, বলেছি, এখনো বলবো, কিন্তু এভাবে নয়। আমি ওকে ভালো মেয়ে মনে করেই বলেছিলাম, কিন্তু সে তো বিবাহিত পুরুষের সাথে ঘেঁষাঘেঁষি করতে চায়। এটা আমি জানতাম নাকি? তাহলে বুঝো এবার কেমন মেয়ে সে। সেটাই, খুব খারাপ। বিছানার উপর বসে পড়ে মেহেরিকা। কেন সে এত রেগে গিয়েছে নিজেই বুঝতে পারছে না। সানিয়া তো ভালোবাসে আদিকে, সে জড়িয়ে ধরতেই পারে। তাহলে কেন সে এমন আচরণ করেছে আদির সাথে? লম্বা একটা দম ফেলে আদির উদ্দেশ্যে বলে মেহেরিকা, আমি দুঃখিত। সানিয়া আপনাকে ভালোবাসে, তাই সে এমন আচরণ করেছে। এটার জন্য তাকে আমরা খারাপ বলতে পারি না। মেহের, এতক্ষণ যা বলছিলে ঠিক ছিল, এখন এই কথাটা আমি মানতে পারছি না। আর ও সবার সাথে এমন করে। আমি ঘুমোবো এখন। মেহের, হুম? তুমি করেই ডেকো আমায়, শুনতে ভালো লাগে। এই যে চৌধুরী সাহেব, ঘুমিয়ে পড়লে নাকি? সালেহা চৌধুরীর ডাকে সাড়া দিয়ে আমজাদ চৌধুরী বলেন, জেগে আছি। তাহলে আমার দিকে ঘুরো, কথা আছে তোমার সাথে। আমজাদ চৌধুরী তার দিকে ফিরে জিজ্ঞাসা করেন, কি কথা? আমার ওপর এখনো রেগে আছো তুমি? তোমার উপর কোনো রাগ নেই আমার, নিজের ভাগ্যের উপর রাগ। একটা ছেলের জন্য মোরের মতো বউ আমি আনতে পারিনি। কোনটা খারাপ? খারাপ আমি বলছি না, তাহলে আরো ভালো পেতে পারতো। একটা কথা জানো তো, জন্ম মৃত্যু বিয়ে এই তিনটাই আল্লাহ নির্ধারণ করে দেন। তবুও আফসোস থেকে যায়। মিলিটটা না হয় বাদ দিলাম, কিন্তু মেহেরিকা নামক মেয়েটাকে আমার মানতে কষ্ট হচ্ছে। কেন? কোথাকার কোন মেয়ে আদির বউ হয়ে চলে এসেছে। 2-3 দিন হতে চলল, তার বাসার কোনো খবর নেই। সে বাসায় চিঠি দিয়ে বলে এসেছে। বিষয়টা তুমি বুঝছো না সালেহা। এক কাজ করো, কি? কালই ওই মেয়ের বাসায় ঈদগাহ কোন জায়গায়, বাড়ির নাম এসব জিজ্ঞাসা করবা। যতই জানিয়ে আসুক, নিশ্চয়ই তার বাসার সবাই চিন্তিত আছে। কথাটি মন্দ বলনি। তবে হ্যাঁ, সে যেন বুঝতে না পারে কেন জিজ্ঞাসা করছো, ঘাবড়ে যেতে পারে। ঠিক আছে। চোখে ঘুম নেই রাজীবের। মুনিয়ার সাথে কথা বলার পর তার অস্থিরতা আরো বেড়ে গিয়েছে। এতদিন ভেবেছিল তার মেহের হয়তো ঠিক আছে, তার পরিবার জানে সে কোথায়, কিন্তু আজ মুনিয়া জানিয়ে দিয়েছে তারা জানে না মেহেরের কোনো খবর। তাহলে কোথায় গেল মেহের? সত্যি কি কোনো অঘটন ঘটিয়ে ফেলেছে?
পকেট থেকে মোবাইল বের করে রাজীব ঘেটে বের করে মেহেরিকার ছবি। মেহেরিকার ছবি দেখতে দেখতে তাদের এনগেজমেন্টের ছবি আসতেই রাজীবের চোখ দুটি ছলছল করে ওঠে। সেদিনও ভাবতে পারেনি রাজীব তার মেহের এতটা কাছে এসেও দূরে সরে যাবে। মেহেরের কথা ভাবতে ভাবতে চোখ দুটো ঝাপসা হয়ে আসে রাজীবের। হাতের মোবাইল টেবিলের উপর রেখে ড্রয়ার টেনে সিগারেটের প্যাকেটটা হাতে নেয় রাজীব। ইদানিং এই সিগারেটে তার মনে একটু হলেও শান্তি দিতে পারে। না প্লিজ না, আমি যেতে চাই। এমনটা তুমি করতে পারো না, প্লিজ যেতে দাও আমায়। ঘুমের মাঝে এমন বিড়বিড় করা কথা কানে আসতেই আদির ঘুম ভেঙে যায়। উঠে বসে বোঝার চেষ্টা করে কোত্থেকে এমন শব্দ আসছে। পরক্ষণেই তার মেহেরিকার কথা মনে পড়তেই সোফা ছেড়ে উঠে লাইট জ্বালিয়ে এগিয়ে যায় মেহেরিকার কাছে। মেহেরিকা কি সব যেন বিড়বিড় করছে ঘুমের মাঝে। মেহেরিকা কি বলছে তার শোনার জন্য আদি তার কানটা মেহেরিকার মুখের কাছে নিয়ে যায়। আদি তার কান মেহেরিকার মুখের কাছে নিয়ে যাওয়ায় ভুলবশত আদির কান মেহেরিকার ঠোঁট স্পর্শ করতেই ঘুম ভেঙে যায় তার। চোখ খুলে আদিকে এত কাছে দেখে এক ধাক্কা মেরে বিছানার নিচে ফেলে দেয় সে। আদিকে ধাক্কা মেরে ক্ষান্ত হয়নি মেহেরিকা, দাঁতে দাঁত চেপে বলে, লজ্জা করে না একটা মেয়েকে ঘুমন্ত অবস্থায় পেয়ে এসব করতে? তোরা সব ছেলেই দেখি এমন, কাউকেই চেনা যায় না। তোকে ভালো মনে করেছিলাম আমি, কিন্তু তুইও। আরো কিছু বলতে গিয়ে বলল না মেহেরিকা। আদি হাসতে হাসতে নিচ থেকে উঠে দাঁড়িয়ে মেহেরিকার উদ্দেশ্যে বলল, তুমি করে বলতে বলেছি আর তুমি তুইতে নেমে গেলে। যাক, তোমার সাথে খারাপ কিছু করার সুযোগ আমি সেদিনই পেয়েছিলাম, যেদিন তোমার সাথে আমার প্রথম দেখা হয়। করেছি কিছু? না তো। যাক, আজও তোমার দোষ নেই। আসলে তুমি ঘুমের মাঝে কিসব যেন বিড়বিড় করে বলছিলে, ভেবেছিলাম তোমার কিছু লাগবে, তাই ঘুমের মাঝেই বলছো। সত্যি বলতে তোমাকে ডেকে তোমার ঘুম নষ্ট করতে ইচ্ছে করছিল না, তাই আমি ওভাবে শুনতে চেয়েছিলাম কি বলছো তুমি। কি করে বলবো? যে মেয়ে হাজার ডাকলেও ঘুম ভাঙে না, সে আজ। সরি। কে? বলছি তো আমি দুঃখিত। তুই টুকারি করে এখন সরি বললে হবে? শুধু কি করতে হবে? বিড়বিড় করে কি বলছিলে তা বলতে হবে। মেহেরিকার জীবনে ঘটে যাওয়া সেই খারাপ দিনটা সে স্বপ্নে দেখছিল, কিন্তু বিড়বিড় করে কি বলছিল সে নিজেই জানে না। এই সম্পর্কে কিছু বলেছে কি? হয়তো ভাগ্যিস আদিয়াত কিছু শোনেনি, না হলে। কি হলো মেহের? আসলে আমি নিজেই তো জানি না আমি কি বলেছিলাম। তাই? অন্য কিছু বলুন। আজ না, আরেকদিন বলবো। সেদিন আমার কথা রাখতে হবে কিন্তু। মেহেরিকা হেসে জবাব দেয়, ঠিক আছে, তাহলে এখন ঘুমাই। আর ঘুমিও না, দেখো এখন কটা বাজে? 4:40। আর কিছুক্ষণ পরে নামাজ পড়ে ঘুমিয়ে যেও। কিন্তু এতক্ষণ কি করব আমি? এতক্ষণ কই, কিছু সময় বাকি। আর তুমি চাইলে বারান্দায় দাঁড়িয়ে আমার সাথে গল্প করতে পারো, আপত্তি আছে কোনো? না। জানো মেহের, আজ যখন সানিয়া আমাকে জড়িয়ে ধরেছিল বলে তুমি রিয়্যাক্ট করছিলে, তোমাকে একেবারে বইয়ের মতো লেগেছে। মনে হচ্ছিল তখনই তুমি সানিয়াকে রাগে খেয়েই ফেলতে। আদির কথা শুনে মেহেরিকাও তখনের ঘটনার কথা মনে পড়ে যায়। আসলেই সে কি বেশি রিয়্যাক্ট করে ফেলেছে, কিন্তু কেন? মেহেরিকাকে নীরব থাকতে দেখে আদি বলে, আরে আমি মজা করছিলাম, এটা নিয়েও আবার গালটা ফুলাইও না। মুচকি হেসে মেহেরিকা বলে, আমাকে মিথ্যে কেন বলেছিলে? কবে? তুমি বলেছিলে তোমার নাম আদি, কিন্তু তোমার নাম তো আদিয়া। মৃদু হেসে আদি জবাব দেয়, মিথ্যে বলিনি, আদিও আমার নাম। মিথ্যেই বলেছ। তুমি বলেছিলে মেহেরিকা বড় নাম, কিন্তু তোমার নাম ছোট, আদি চৌধুরী। অথচ আদিয়ার থেকে ছোট করে সবাই আদি ডাকে তোমায়। এবার বলো মিথ্যে বলনি? বলেছিলাম। আসলে কি? তোমাকে মেহের নামে ডাকার জন্যই। কেন আমাকে কেন মেহের নামে ডাকার জন্য মিথ্যে বললে? এই প্রশ্নের উত্তর আদির নিজেরই জানা নেই। কি বলবে সে এখন মেহেরকে? কি হলো আদিয়াত? আরে এটা না বুঝার কি আছে? মেহেরিকা, এত বড় নাম ডাকতে ডাকতে দিনের অর্ধেক সময় চলে যাবে আমার। আমি আবার সময় অকারণে নষ্ট করতে পছন্দ করি না, তাই আর কি। কি অকারণে সময় নষ্ট করা পছন্দ করো না? কেন? মোবাইল ল্যাপটপ টিপাটিপির জন্য? কথাটি বলে মেহেরিকা নিজেই হেসে ওঠে উচ্চ শব্দে। এই প্রথম মেহেরিকার এমন প্রাণবন্ত হাসি দেখছে আদি। মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে সে মেহেরিকার দিকে। মেহেরিকা খেয়াল করে আদি তার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। কিছুটা বিব্রত বোধ করে মেহেরিকা বলল, আমি ভেতরে যাচ্ছি, আজানের সময় হয়ে এসেছে প্রায়। এক পা এগোতে মেহেরিকা শাড়ির সাথে পা পিছলে পড়ে যেতে চাইলে আদি ধরে ফেলে তাকে। নিজেকে স্বাভাবিক করে আদির কাছ থেকে ছাড়িয়ে বলে সে, আসলে শাড়ি পরার অভ্যেস নেই তো, তাই এমন হয় প্রায়। না পড়লেই হয়।
কিন্তু মা আমাকে সব সারিয়ে দিয়েছেন। সমস্যা নেই, ঠিক হয়ে যাবে। তাছাড়া কতদিন বাই আছি এখানে? কথাটি বলে মেহেরিকা বারান্দা ছেড়ে রুমে চলে গেলেও আদি দাঁড়িয়ে থাকে নিজের জায়গায়। কেন যেন তার খুব করে বলতে ইচ্ছে হচ্ছে, মেহের তুমি যেও না, আজীবন এখানে আমার সাথেই থাকো। সকাল 8টা, ড্রয়িং রুমে বসে গল্প করছে সালেহা চৌধুরী, মিলি আর মেহেরিকা। তখনই আরিফ এসে বলল, আমি তাহলে আসি। মিলি, দরজা লাগিয়ে দাও। ভাইয়া দাঁড়া। আদির ডাকে সকলেই তার দিকে তাকাতেই চমকে যায়। সবার মনে একটাই প্রশ্ন, যে সময় নাস্তা সেরে তার আরে ঘুম দেওয়ার কথা, সে সময় তৈরি হয়ে কোথায় যাচ্ছে আদি? মায়ের কাছে এগিয়ে এসে মাকে আচমকা পায়ে ধরে সালাম করে আদি বলল, বাবাকেও করে এসেছি সালাম। অবাক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে সালেহা চৌধুরী প্রশ্ন করেন, কিন্তু কেন? আজ থেকে ভাইয়ার সাথে আমিও অফিসে যাব। কথাটি শুনে উপস্থিত সবাই অবাক হয়ে গেলেও তার কথার মান রেখেছে বলে মেহেরিকা খুশি হয়। মেহেরিকার মুখে হাসি দেখে মিলি বলে ওঠে, এতদিন যা কেউ করতে পারেনি মেহেরিকা ঘরে প্রবেশ করেই তা করে ফেলেছে। সত্যি মেহেরিকা, তোমার জবাব নেই। মৃদু হেসে মেহেরিকা বলে, আমি কিছু করিনি ভাবি। আচ্ছা তাই, বিশ্বাস হয় না? শাশুড়ির দিকে তাকিয়ে মিলি প্রশ্ন ছুড়ে, মা আপনি বলুন, এটা মেহেরিকার জাদু নয় কি? অবশ্যই। আমি জানতাম আমার বানর ছেলেটাকে একমাত্র মেহেরিকা মানে তার মেহের ঠিক করতে পারবে। কথাটি শুনে খানিকটা লজ্জা পেয়ে আদি তার ভাইয়ের উদ্দেশ্যে বলল, ভাইয়া যাবি নাকি এদের বকবকানি শুনবি? আরিফ মুচকি হেসে বলল, চল। কই যাস এত সকালে? মায়ের করা প্রশ্নে দাঁড়িয়ে পড়ে রাজীব। জবাব দেয়, মেহেরকে খুঁজতে। ছেলের কথা শুনে চমকে যান কুলসুম হক। এত কিছু হয়ে যাওয়ার পরেও ওই মেয়ের কথা তার ছেলে কিভাবে বলছে বুঝতে পারছেন না তিনি। শান্ত গলায় রাজীবের পাশে গিয়ে বলেন, মেহেরিকাকে তার বাসার মানুষ লুকিয়ে রেখেছে। কোথায় পাবি তুই তাকে? না জেনে কথা বলা ঠিক না আম্মা। শুরু থেকে তোমার কথা শোনা আমার উচিত হয়নি। আমি তোর খারাপ চাই না, তবে মেহেরের ভালোও চাও না। রাজীব। লম্বা একটা নিঃশ্বাস ফেলে রাজীব বলল, মা, আমার মেহেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সে বেঁচে আছে কিনা সেটাও কেউ জানে না। আমার ওকে খুঁজে বের করতেই হবে। কথাটি বলে রাজীব এগোতে থাকে সদর দরজার দিকে। তখনই কুলসুম হক বলেন, আজ বাসায় সুপ্তি আসবে বলেছে। এখন থেকে তোর সুপ্তির কথা ভাবা দরকার। মেয়েটার সাথে কিছুদিন পর বিয়ে তোর। আপাতত মেহেরকে ছাড়া কারো কথা ভাবতে চায় না রাজীব। তাই সে মায়ের কথায় কোনো জবাব না দিয়ে বেরিয়ে পড়ে বাসা থেকে। উদ্দেশ্য আগে মেহেরিকার বাবার সাথে দেখা করবে। তিনি যদি সত্যিই মেহেরিকার কোনো খবর না পেয়ে থাকেন তাহলে সে নিজেই তার মেহেরকে খুঁজে বের করবে। যা ভুল হয়েছিল সব শুধরে নিবে এবার। নিজের মনে কথাগুলো বলে বাইক নিয়ে বেরিয়ে পড়ে রাজীব মেহেরিকার বাড়ির উদ্দেশ্যে। সকালের নাস্তা করার সময় মেহেরিকা খেয়াল করে দিবার মুখটা কেমন শুকনো ছিল। ভালো করে কিছু খায়নি মেয়েটি। সে কি কোনো সমস্যায় ভুগছে যা কাউকে বলতে পারছে না? একবার না হয় দিবার কাছ থেকে জিজ্ঞাসা করে দেখা যাক। আপন মনে কথাগুলো বলে দিবার রুমে যেতেই চমকে যায় মেহেরিকা। সারা রুমে জিনিসপত্র ছড়ানো ছিটানো। পুরো রুম অগোছালো হয়ে আছে দিবার। মেঝেতে বসে অঝোর ধারায় চোখের পানি ফেলে চলেছে দিবা। দিবার এমন অবস্থা দেখে মেহেরিকা তার রুমে এসে দরজা বন্ধ করে এগিয়ে গিয়ে মেঝেতে বসে পড়ে দিবার পাশে। আচমকা মেহেরিকার উপস্থিতি বুঝতে পেরে দিবা তার ওনা দিয়ে চোখের পানি মুছতে মুছতে বলল, না ভাবি, বসে না তুমি। ভাগ্যিস আমি এসেছি। মা হলে তোমার এমন অবস্থা দেখতে দেখে কতটা কষ্ট পেতেন ভেবে দেখেছো? রুমের এই অবস্থা কেন করলে? তোমারই বা এই অবস্থা কেন? দিবার কাছ থেকে কোনো সাড়া না পেয়ে মেহেরিকা বলে, কি হয়েছে দিবা? কাল থেকে তোমায় উদাসীন দেখছি। আমাকে বলা যায় কি হয়েছে? যদি কোনো হেল্প করতে পারি আমি তোমায়। এবারও দিবার কাছ থেকে কোনো জবাব না পেয়ে মেহেরিকা উঠে আলগোছে রুমটা পরিষ্কার করতে থাকে। কি আবার কাণ্ড ঘটে গেল তাই না? সালেহা চৌধুরীর কথায় হাতের পত্রিকাটা বিছানার একপাশে রেখে আমজাদ চৌধুরী প্রশ্ন করেন, কি কাণ্ড? কি কাণ্ড? আমাদের আদি আজ অফিসে গিয়েছে। অবাক হওয়ার কথা নয় বলো। অবাক হওয়ার কি আছে? ঘরে বউ এসেছে, টাকা পয়সার দরকার, এখন আক্কেল খুলেছে আর কি।
মেহেরিকার জন্য খুলেছে, সে রাজি করিয়েছে। দেখেছো, এই মেহেরিকাই আমাদের আদির জন্য যোগ্য। সেটাই যদি হতো, এতদিন কেন সে অফিসে গেল না? এতদিন মেহেরিকা আমাদের বাসায় ছিল না তো, এখন এসেছে, এখন সে আদিকে সোজা করে তুলবে। করলেই ভালো। রাজীবের সাথে বাসার ভেতরে ঢুকে ড্রয়িং রুমে এসে কাশেম আহমেদ সোফার উপর বসে বলেন। বসো। রাজীব বসতে বসতে বলল, ধন্যবাদ। কি এত দরকার আমার সাথে? একেবারে সকাল সকাল দোকানে এসে আমার খোঁজ? কোনো সংকোচ ছাড়াই রাজীব জবাব দেয়। মেহেরিকা কোথায়? নিজের রাগ সংযত করে কাশেম আহমেদ বলেন। বিয়ের আসর ছেড়ে পালিয়েছে? কোনো খবর পাননি? না। কাশেম আহমেদের কথা শুনে অবাক চোখে তাকিয়ে রাজীব প্রশ্ন ছুড়ে। এভাবে হাত পা গুটিয়ে বসে আছেন কেন? মেহের কোথায় আছে তার খবর নেওয়ার দায়িত্ব আপনাদের নয় কি? তুমি শেখাইতে আসছো দায়িত্ব? তা তোমার কি ওই মেয়ের প্রতি কোনো দায়িত্ব ছিল না? প্রেম পীড়িত করছো, আংটি পরাইছো, শেষ সময়ে এসে ছেড়ে ফেলে দিলে। এত কিছুর পর এখন কোন মুখে এখানে এসব বলতে আসছো তুমি? রেশমা আহমেদের মুখে এমন কথা শুনে ভ্যাবাচ্যাকা খেয়ে যায় রাজীব। আসলেই তো, সে নিজেও অপরাধী, সে কি করে তাদের দোষারোপ করতে পারে? শান্ত গলায় রাজীব কাশেম আহমেদের উদ্দেশ্যে বলেন। যা হওয়ার হয়েছে আঙ্কেল, মেহেরকে খুঁজে বের করতে হবে। গম্ভীর মুখে কাশেম আহমেদ বলেন। কেন? সে যেখানে আছে নিশ্চয়ই ভালো আছে, তাই যোগাযোগ করছে না। সত্যি বলতে তাকে এই নরকে আমি আনতে চাই না। কিসের আশায় আসবে সে এখানে? আমার কাছে আসবে আমার মেহের। তাচ্ছিলের হাসি দিয়ে কাশেম আহমেদ বললেন। তোমার আশায়? আসলে আমায়। আমি জানি আমার মুখে এ কথা মানায় না, কিন্তু এবার আমি আর কোনো ভুল করব না। প্লিজ মেহেরকে খুঁজতে সাহায্য করুন আমায়। কীভাবে সাহায্য করতে পারি তোমায়? আমার সাথে থানায় চলুন, একটা ডায়েরি। না, একদম না। থানায় গেলে সব কিছু সামনে চলে আসবে। আমি চাই না এমনটা হোক। কিন্তু? কোনো কিন্তু নয়। তুমি এইরকম কিছু করবে না বলে দিলাম। আর আমার বিশ্বাস আমার মেয়ে যেখানে আছে ভালোই আছে। এখানে তোমার কাছে ফিরে আসার কোনো প্রয়োজন নেই তার। তুমি আসতে পারো এখন। এই রুমটা পছন্দ হয়েছে তোর? কুনসুম হকের প্রশ্নে জবাব দেয় শক্তি। শক্তির মলিন মুখের দিকে তাকিয়ে কুনসুম হক বলেন। মুখ ভার করার কি আছে? বিয়ের পর রাজীবের রুমে থাকতে পারবি, ততদিন না হয় এই রুমেই থাক বাবা। কুনসুম হকের কথাই ফিক করে হেসে দেয় শক্তি। তার হাসি দেখে কুনসুম হক বলেন। এই তো এখন এই বাড়ির বউয়ের মতো লাগছে তোকে। দিবার রুম গুছিয়ে দিয়ে মেহেরিকা পা বাড়ায় দরজার দিকে। তখনই দিবা ডেকে বলে। ছোট ভাবি, আমার পাশে একটু বসবা প্লিজ? দিবার পাশে গিয়ে মেহেরিকা তার পাশে বসতে বসতে বলে। কেন বসবো না? আমি তো শুধু বসতে না, তোমার কি হয়েছে তাও শুনতে চাই। কিন্তু তুমি? তোমাকে ছোট ভাইয়া বিয়ের আগে রুম ডেট করতে বলেছি কখনো? আচমকা দিবার এমন প্রশ্নে চমকে যায় মেহেরিকা। শান্ত গলায় জবাব দেয়। না। কেন জিজ্ঞেস করছে এমন প্রশ্ন? আমার একজনের সাথে সম্পর্ক হয়েছে 1 বছর হলো। কাল তার সাথে ডার্ক রেস্টুরেন্টে গিয়েছিলাম। সে বলেছিল কারো চোখে না পড়ার জন্যই ওইখানে যাওয়া। কিন্তু কিন্তু কি? আস্তে আস্তে সে আমার সাথে অনেক ক্লোজ হয়ে যায়, আমিও হই। তবে বাসা আসার পর এটার জন্য নিজেকে অনেক ছোট মনে হয়। তাকে সেটা আমি জানাই, কিন্তু তার আমার কষ্টের কোনো দাম নেই। রাত 3টায় ফোন করে লোভী কণ্ঠে বলে আমার নাকি তার সাথে রুম ডেট করতেই হবে, না হলে আর সম্পর্ক রাখবে না। অনেক বুঝিয়েছি তাকে, কিন্তু সে মানে না। আমাকে নাকি সে খুব ভালোবাসে, আর দুইটা ভালোবাসার মানুষ এসব করতেই পারে। আসলে কি পারে ভাবি? ছেলেটার পারিবারিক অবস্থা কেমন? সে যদি বিয়ের প্রস্তাব দেয় তোমার বাসায় মেনে নেবে? না নেওয়ার কারণ নেই। তাহলে তাকে বলো বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে আসার জন্য। বিয়ের পর যা ভালোবাসা দেয়ার দিতে পারবে না বলতে? পারবো। তোমার ছেলের কাণ্ড দেখেছো? হাতের বইটা বন্ধ করে কুনসুম হকের দিকে তাকিয়ে রশিদ হক প্রশ্ন করেন। চুক্তি আসবে সে জানে, তারপরেও সে বাইরে চলে গিয়েছে মেহেরিকার খোঁজে। এটা জানতে পারলে সুপ্তি কতটা কষ্ট পাবে বুঝেছ? আমার ভাইয়ের মেয়ে বলে হয়েছে,
না হলে তোমার ছেলে যেমন অবস্থা ছিল মেহেরিকার মতো ছোট পরিবারের মেয়ে ঘরে আনতে হতো। কি করেনি সুপ্তি ওর জন্য? তার বাবাকে বলে রাজীবের জন্য চাকরির ব্যবস্থা করেছে। সে সময় যদি সুপ্তি তাকে এখান থেকে চট্টগ্রাম নিজেদের বাসায় নিয়ে না যেত, তোমার ছেলের অবস্থা কেমন হতো জানো? পাগলা গারদে থাকতে হতো তাকে। কত ভালো চাকরি পেয়েছে সে, না তার হজম হয়নি, আবার চলে এসেছে এখানে। মাস্টার শেষ করে ওই মেহেরিকার চক্করে পড়ে নিজের জীবন গোছাতে পারিনি, আর এখন একটা গতি হয়েও হলো না। ওই মেয়ের দোষ। এত কিছু তুমি বুঝবে না, তবে এবার রাজীবকে ওই মেয়েকেই নিয়ে বাড়াবাড়ি করতে দিব না আমি। সুপ্তির সাথে যত তাড়াতাড়ি সম্ভব ওর বিয়েটা সেরে ফেলবো। নিজের রুমে বসে দিবার বলা কথাগুলো মনে মনে আওড়াতে থাকে মেহেরিকা। দিবা মেয়েটা ভালো, খুব ভালো, আদিয়াতের মতোই ভালো, কিন্তু তার কথা শুনে তার বফকে নিয়ে খটকা লাগছে মেহেরিকার। ছেলেটা আসলেই ভালোবাসতো দিবাকে। দিবা জিজ্ঞাসা করেছিল আদি তাকে কখনো এমন প্রস্তাব দিয়েছে কিনা। কিভাবে দিবে? আদির সাথে তার কোনো সম্পর্ক ছিল না, ছিল রাজীবের সাথে। রাজীব কি তাকে কখনো দিয়েছে? না, মনে পড়ে না। তবে না চাইতেও কিছু ভুল মানুষের জীবনে হয়ে যায়। চোখ জোড়া বন্ধ করে মেহেরিকা ভাবতে থাকে প্রায় 2 মাস আগের কথা। বাহ, তোমাকে এই লাল সিল্কের শাড়িটাই বেশ বানিয়েছে। কুনসুম হকের প্রশংসায় মুচকি হেসে বলল মেহেরিকা। ধন্যবাদ আন্টি। আন্টি, আম্মা বলবা এখন থেকে। রাজীব আমায় আম্মা ডাকে, আর তোমার শ্বশুরকে আব্বা ডাকবা। আচ্ছা। আম্মা। মায়ের রুমে এসে মেহেরিকাকে সিল্কের শাড়ি পরা দেখে বাকরুদ্ধ হয়ে যায় রাজীব। মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকে মেহেরিকার দিকে। কুনসুম হক ছেলের অবস্থা দেখে বললেন, কি আম্মা, চুপ হয়ে গেলি যে? আম্মা, দেখতে দাও না মেহেরকে। এই যা, কি বলে ফেলেছে রাজীব। মাঝে মাঝে এমন কাণ্ড ঘটিয়ে বসে, লজ্জায় লুকিয়ে যেতে ইচ্ছে করে মেহেরিকার। রাগান্বিত চোখে রাজীবের দিকে তাকিয়ে বলে সে, কাকে কি বলতে হয় জানো না? মেহেরিকার কথায় জিভে কামড় বসিয়ে মায়ের দিকে তাকিয়ে রাজীব বলল, সরি আম্মা, আমি আসলে। কুনসুম হক হাসতে হাসতেই বললেন, থাক, আর কিছু বলতে হবে না। আমি মেহেরিকাকে শাড়ি পরা দেখিনি। এঙ্গেজমেন্টের দিন সে গাউন পরেছিল, তাই আজ কাছে পেয়ে শাড়ি পরিয়ে দেখলাম। এত বেশি ভালো লাগবে। আর কিছু বলার আগে কুনসুম হকের মোবাইল রিং বেজে ওঠে। মোবাইল হাতে নিয়ে দেখে রাজীবের চাচার ফোন। আসসালামু আলাইকুম বড় ভাই। এত সংকোচ করে বলার কি আছে বড় ভাই, আমি এক্ষুনি আসছি। ফোন রেখে রাজীব আর মেহেরিকার উদ্দেশ্যে কুনসুম হক বললেন, ভেবেছিলাম আজ তোমাদের সাথে দুপুরের খাবার খাবো, কিন্তু রাজীবের চাচির শরীরটা খারাপ, আমায় যেতে হবে ওখানে। তোমরা খেয়ে নিও, আমি বিকালেই চলে আসবো। আর রাজীব, দেখিস মেহেরিকার কিছু প্রয়োজন হয় কিনা। আমি পৌঁছে দেই তোমায়। একটা সিএনজি ঠিক করে দে, চলে যেতে পারবো। আচ্ছা, আসো। মাকে গাড়িতে তুলে দিয়ে রাজীব মায়ের রুমে এসে মেহেরিকাকে খুঁজে না পেয়ে নিজের রুমের দিকে এগিয়ে যায়। নিজের রুমে পা বাড়াতেই দেখতে পায় বিছানার উপর বসে মেহেরিকা তার ব্লাউজের পেছনের ফিতা খোলার চেষ্টা করছে। কি ব্যাপার, এসব খুলে আমাকে পাগল করার চিন্তা ভাবনা করছো নাকি? রাজীবের কথা শুনে লজ্জায় লাল হয়ে যায় মেহেরিকার মুখ। মৃদু হেসে বলে ওঠে, এগুলো আম্মার, ভাবছিলাম বদলে নিজের কাপড় পরি। রাজীব এগিয়ে এসে মেহেরিকার দিকে হাত বাড়িয়ে বলল, উঠো। রাজীবের হাত ধরে মেহেরিকা উঠে দাঁড়াতে রাজীব তাকে বলে, পিছনে ঘুরো। কেন? ঘুরো না। মেহেরিকা ঘুরে দাঁড়াতে রাজীব ব্লাউজের ফিতায় হাত দিয়ে বলে, গিট্টু মেরে দিয়েছ একেবারে। থাক না, আমি খুলবো। না দেখে গিট্টু কিভাবে খুলবে শুনি? আমি খুলছি। ফিতা খোলার সময় রাজীবের হাত মেহেরিকার পিঠে খানিকটা স্পর্শ করছিল, তাতেই মেহেরিকার পুরো শরীর শিহরিত হয়ে যাচ্ছিল। এদিকে ফিতা খুলে রাজীবের চোখ চায় মেহেরিকার ধবধবে সাদা পিঠের দিকে। না চাইতেও তার ঠোঁট জোড়া ছুঁয়ে দিল রাজীব মেহেরিকার পিঠে। হঠাৎ রাজীবের এমন কাণ্ডে হতভম্ব হয়ে যায় মেহেরিকা। মেহেরিকাকে নীরব দাঁড়িয়ে থাকতে দেখে আচমকা তাকে পাজা কোলে উঠিয়ে বিছানায় শুয়ে দিল রাজীব। রাজীবের এমন কাণ্ডে কি করা উচিত বুঝতে না পেরে চোখ জোড়া বন্ধ করে রাখে মেহেরিকা। মেহেরিকাকে এমন অবস্থায় দেখে রাজীবের চোখ ছেয়ে যায় মুগ্ধতায়। আলতো করে মেহেরিকার গোলাপি ঠোঁট জোড়ায় নিজের ঠোঁট ছোঁয়াতেই কেঁপে উঠল মেহেরিকা। খানিকক্ষণ মুগ্ধ দৃষ্টিতে মেহেরিকার দিকে তাকিয়ে তার গলার ভাঁজে মুখ ডোবালো রাজীব। পরম আবেশে নিঃশ্বাস ঘন হয়ে আসে মেহেরিকার। এই যে মহারানী মেহেরিকা,
ভাবনা জগতে হারিয়ে গিয়েছিল মেহেরিকা। চোখ জোড়া খুলে সানিয়াকে বিছানার পাশে দাঁড়িয়ে থাকতে দেখে চমকে যায় সে। আচমকা মেহেরিকার হাত ধরে টেনে শোয়া থেকে বসিয়ে দেয় সানিয়া। সানিয়ার এমন কাণ্ডে রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে মেহেরিকা বলল, এটা কি ধরনের অসভ্যতা? তোমার কাছ থেকে এখন আমার সভ্যতা শিখতে হবে। না জানলে শিখতে হবে। মেহেরিকার পাশে বসে শান্ত গলায় সানিয়া প্রশ্ন করে। তোমাকে আদি কোথায় কামড়িয়েছে? সানিয়ার এমন প্রশ্নেই অবাক চোখে মেহেরিকা উল্টো প্রশ্ন করে, আদি কি কুকুর? আমাকে কামড়াবে কেন?